দশম শ্রেণীর ভূগোলের যে অংশটিতে আমরা বর্তমানে আলোচনা করছি সেটি হলো উপগ্রহ মানচিত্র এবং টোপোগ্রাফিক্যাল মানচিত্র। এটি এই আলোচনার পঞ্চম অংশ। আমরা এর আগের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে উপগ্রহ থেকে পাঠানো তথ্যের মাধ্যমে যে চিত্র নির্মিত হয় সেই সেগুলি বহু বর্ণে উপস্থাপিত হতে পারে। বহু বর্ণে উপস্থাপিত চিত্র আবার দুই প্রকার, একটি প্রকৃত রঙে উপস্থাপিত চিত্র ট্রু কালার কম্পোজিট এবং একটি ফলস কালার কম্পোজিট এফসিসি। এছাড়াও সাদা কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট উপগ্রহ চিত্র নির্মাণ করা সম্ভব হয়ে থাকে, এগুলিকে বাইনারি চিত্র বলা হয়। আর ধূসর উপগ্রহ চিত্র, এখানে সাদা থেকে কালো পর্যন্ত শুরু করলে বিভিন্ন ধরনের ধূসর বর্ণের শেড পাওয়া যায়। সেই পার্থক্যকে কাজে লাগিয়ে ভূপৃষ্ঠের বিভিন্ন উপাদানগুলিকে দেখানো হয়। তবে এগুলির সাহায্যে ভূপৃষ্ঠের প্রকৃত অবস্থাটিকে সঠিকভাবে বোঝানো অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, তাই বহু বর্ণালী উপগ্রহ চিত্রের ব্যবহারই অনেক বেশি। আমরা টিসিসি বা এফসিসির ক্ষেত্রে যে তিনটি রঙকে ব্যবহার করে থাকি সেটি বলা হয়েছে লাল, সবুজ এবং নীল। এই তিনটি প্রাথমিক রঙকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের রং নির্মাণ করা হয়ে থাকে। তাই এফসিসি বা টিসিসি উভয় ক্ষেত্রে এই তিনটি রঙের ব্যবহার অনেক বেশি। একটি যে প্রকৃত ট্রু কালার ইমেজ, সে ট্রু কালার ইমেজে এই তিনটি রঙকে ব্যবহার করে বিভিন্ন রং প্রস্তুত করে নেওয়া হয়। অপরদিকে একটি ফলস কালার ইমেজ যখন নির্মাণ করা হয় সেক্ষেথে দৃশ্যমান আলোকের সঙ্গে সঙ্গে ইমেজ সেন্সরে কমপক্ষে একটি নন ভিজিবল ওয়েভলেন্থের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে সংবেদক গ্রহণ করে। কমপক্ষে একটি নন ভিজিবল ওয়েভলেন্থ, সেটি হতে পারে ইনফ্রারেড, সেটি হতে পারে আলট্রাভায়োলেট। এবং এই নন ভিজিবল যে ওয়েভলেন্থের যে আলো, তাকেও ওই নীল, সবুজ এবং লাল এই তিনটি রঙের মধ্যে একটি কোনো রং দেওয়া হয়। এবং এইভাবে এফসিসি বা টিসিসিতে ভিজিবল লাইট বা ইনভিজিবল লাইট, যে আলোকেই ব্যবহার করা হোক না কেন, এই তিনটি রঙের মাধ্যমে উপস্থাপন করা হয়ে থাকে। এবারে আমরা জেনে নিই যে উপগ্রহ চিত্র যে নির্মাণ করা হয় তার বিভিন্ন পর্যায়গুলি কি কি। প্রথম যে প্রাথমিক পর্যায় সেটি অতি অবশ্যই কৃত্রিম উপগ্রহ স্থাপন। 1957 খ্রিস্টাব্দের 4 অক্টোবর পৃথিবীর প্রথম উপগ্রহ স্পুতনিক প্রেরিত হয়েছিল এবং এই কৃত্রিম উপগ্রহগুলি রকেটের মাধ্যমে তার নির্দিষ্ট কক্ষপথের প্ল্যাটফর্মে তাকে স্থাপন করা হয়। যেমন উদাহরণ হিসাবে ভারতবর্ষের ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV-30 রকেটের মাধ্যমে অ্যাস্ট্রোস্যাট কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে উৎক্ষেপণ করে স্থাপন করে। দ্বিতীয় পদক্ষেপে উপগ্রহটি তার নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হওয়ার কিছুদিন পর সেই উপগ্রহটি তার সেন্সরের মাধ্যমে ভূপৃষ্ঠের যে নির্দিষ্ট অঞ্চলের তথ্য সংগ্রহ ও প্রেরণের জন্য পাঠানো হয়েছে সেই নির্দিষ্ট অঞ্চলের তথ্য সে সংগ্রহ করে এবং সে পৃথিবীতে সেই তথ্যকে পাঠায়। সেক্ষেত্রে প্রথমে সেই সংবেদক বা সেন্সর প্রতিচ্ছবিকে গ্রহণ করে
এবং আগে জানানো হয়েছে সক্রিয় এবং নিষ্ক্রিয় সেন্সরের কথা, এবং সেই প্রতিচ্ছবিকে গ্রহণ করার পর সেই প্রতিচ্ছবিকে সে মহাকাশ দপ্তরে সে প্রেরণ করে। যেমন ভারতবর্ষের উপগ্রহগুলি মহাকাশ দপ্তর ইসরোতে তথ্যকে প্রেরণ করে, এবং এই ডিজিটাল তথ্যকে তা হার্ড কপিতে রূপান্তর করা হয়, অর্থাৎ তা কোনো কাগজের উপর তা চিত্ররূপে উপস্থাপন করা হয়, এবং সেই চিত্রের সঙ্গে বিভিন্ন তার মডিফিকেশন করা হয়। যেমন তার উপরে ওই চিত্রের উপরে সেটা এফসিসি বা টিসিসি যে ফর্মেই থাকুক না কেন, সেটির উপরে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখাগুলিকে দেখানো হয় সেই অঞ্চলটির অবস্থান বোঝানোর জন্য। সেই চিত্রটির একটি নির্দিষ্ট স্কেল থাকে, যেমন টোপো মানচিত্রের স্কেল থাকে, একইভাবে এই উপগ্রহ চিত্রকে নির্দিষ্ট স্কেলে উপস্থাপন করা হয়, লার্জ স্কেল বা স্মল স্কেল। যদি কম এলাকাকে, ছোট এলাকাকে নিখুঁতভাবে দেখানোর প্রয়োজন পড়ে, তাহলে লার্জ স্কেলে উপগ্রহ চিত্রটিকে চিত্রায়িত করা হয়, আর অনেকখানি এলাকাকে একটি মানচিত্রের মধ্যে যদি দেখানোর প্রয়োজন হয় তাহলে সেটাকে স্মল স্কেলে দেখানো হয়। এছাড়া যদি অবাঞ্ছিত কোনো বিকিরণ মেঘ থেকে প্রতিফলনের মাধ্যমে যদি অবাঞ্ছিত কোনো বিকিরণ থাকে তাহলে সেটিকে বাদ দেওয়া হয়, এবং ভূপৃষ্ঠের বিভিন্ন লেভেলিং, বিভিন্ন স্থানের রাস্তা বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্কিং, সেগুলিকে লেভেলিং করা হয়। এই সমস্ত কাজগুলি সম্পন্ন হলে তাহলে উপগ্রহ মানচিত্রটি নির্মাণ সম্পন্ন হয়, এবং সেই উপগ্রহ মানচিত্রটিকে দেখে বিশেষজ্ঞরা সেই অঞ্চলের তথ্য আহরণ করতে পারেন, ভূমি ব্যবহার সম্পর্কিত তথ্য আহরণ করতে পারেন, এবং সেই আহরিত তথ্যকে তারা অবশেষে বিশ্লেষণ করেন, এবং পরবর্তীকালে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণে এই তথ্যগুলিকে ব্যবহার করা হয়। এগুলি হলো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পদক্ষেপ। এবার আমরা জেনে নিই উপগ্রহ চিত্রের বিভিন্ন বৈশিষ্ট্যগুলি কি কি। যেমন বলা হয়েছে যে উপগ্রহ চিত্র অনেক ক্ষেত্রে এফসিসি ফর্মে উপস্থাপন করা হয়। যদি উপস্থাপন করা হয় তাহলে মানুষের চোখ যে রঙে বস্তুকে দেখে সেই রঙে দেখানো হয় না, এবং উপগ্রহটি একই স্থানের চিত্র বিভিন্ন সময়ে কয়েকদিন পর পর সে যখন সাইক্লিক অর্ডারে আবার প্রথম স্থানে ফিরে আসে কয়েকদিন পর পর, তাই একই স্থানের ছবি সে বিভিন্ন সময়ে তুলতে পারে। তাই সময়ের তালে তালে স্থানটিতে যদি কোনো ধরনের পরিবর্তন হয়ে থাকে তাহলে সেটি উপগ্রহ চিত্রের মাধ্যমে ধরা পড়ে। মেঘাচ্ছন্নতা বা বায়ুমণ্ডলের অন্যান্য উপাদান দ্বারা এই উপগ্রহ চিত্র প্রভাবিত হয়। তাই মেঘাচ্ছন্নতা সম্পর্কিত মেঘের চরিত্র বা বায়ুমণ্ডলের অন্যান্য উপাদানের চরিত্র তা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে ধরা সম্ভব হয়। উপগ্রহ চিত্রের যে মান, অর্থাৎ উপগ্রহ চিত্র কত ক্ষুদ্র স্থানকে নিখুঁতভাবে আমাদের চোখে এনে দিতে পারে, সেটি নির্ভর করে সেই উপগ্রহ চিত্রের পিক্সেলের উপর। পিক্সেলের একটি নির্দিষ্ট ক্ষেত্রফলের মধ্যে পিক্সেলের সংখ্যা যত বেশি হয়
উপগ্রহ চিত্রের রেজলিউশন পাওয়ার তত বেশি হয়, অর্থাৎ একটি পিক্সেলের আয়তন যত কম হয় উপগ্রহ চিত্রের গুণগত মান তত বেশি হয়। দিন এবং রাত্রির মধ্যে ছবির পার্থক্য থেকে থাকে, এমনকি দিনের বিভিন্ন অংশে সূর্য থেকে সূর্যের আপতন কোণের তারতম্য দিনের বিভিন্ন সময়ে হয় বলে সেই প্রতিফলিত আলোকের চরিত্র বদলে যায় সেন্সরের কাছে, এবং সেই জন্য সান সিনক্রোনাস অরবিট তার কক্ষপথ এমনভাবে করা হয় যে সেটি যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে সেই সমস্ত স্থানে স্থানীয় সময় একই। যেমন বলা হয়েছিল মিডনাইট নুন পথ, সেখানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু যে অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে সব জায়গাতেই সূর্যরশ্মি লম্বভাবে পতিত হচ্ছে বা প্রায় লম্বভাবে পতিত হচ্ছে দুপুরবেলায়। তাতে সূর্যরশ্মির আলোকের প্রতিফলনের চরিত্র মোটামুটিভাবে একই পাওয়া যায়। এই কারণবশত সান সিনক্রোনাস অরবিট ওইভাবে স্থাপন করা হয়। বিভিন্ন ঋতুতে উদ্ভিদের চরিত্রগত বিভিন্ন পার্থক্য দেখা যায়, মেঘাচ্ছন্নতার পার্থক্য দেখা যায়, জলের গভীরতার তারতম্যের পার্থক্য দেখা যায়। তাই ঋতুগত পার্থক্য আমরা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই পেতে পারি। একটি উদাহরণের সাহায্যে বোঝা যেতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রে এখানে এই ছবিটি আমরা পাচ্ছি বসন্তকালীন এপ্রিল মাসের ছবি, যে সময়ে শীতের পর এই অরণ্যে নতুন পাতা গজাতে শুরু করে, এবং সেই কারণবশত এখানে আমরা এই ছবিতে হালকা সবুজ রঙের উপস্থিতি পাচ্ছি। কিন্তু ওই একই জায়গায় যখন গ্রীষ্মকালে জুন মাসে আরও 2 মাস পর ওই অঞ্চলে সবুজের ঘনত্ব অনেকখানি যে বৃদ্ধি পেয়েছে তার ছবি দেখে নিঃসন্দেহে বলা যাচ্ছে গ্রীষ্মের পর আবার যখন ফল অর্থাৎ শরৎ ঋতু আসছে, সেই শরৎ ঋতুতে তখন পাতা ঝরার সময় শুরু হয়েছে, তাই সবুজের পরিমাণ অনেকখানি কমে ধূসরতা চলে এসেছে, এবং সবথেকে পত্রহীন অবস্থা শীতকালে পর্ণমোচী অরণ্য, এটি বোঝাই যাচ্ছে। তাই শীত ঋতুতে এখানে জানুয়ারি মাসে সবুজের উপস্থিতি যে সব থেকে কম তা ছবিতেই বোঝা যাচ্ছে। অর্থাৎ এই যে 4টি ছবি, বসন্ত, গ্রীষ্ম, শরৎ এবং শীত, 4টি ঋতুতে একই অঞ্চলের কী ধরনের প্রকৃতিগত পার্থক্য হয় তা এই উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই বোঝা সম্ভব হয়। এর পরের অংশে আমরা জেনে নেব উপগ্রহ চিত্রের ব্যবহার বা গুরুত্ব আমাদের দৈনন্দিন জীবনে কি। বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন ধরনের শাখায়, যেমন ভূতত্ত্ব, জলবায়ু বিজ্ঞান, জলবিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি বিজ্ঞানের বিভিন্ন শাখায় উপগ্রহ চিত্র বর্তমানে ব্যবহার করা হয়। কৃষিক্ষেত্রে কোথায় কী ধরনের ফসল উৎপাদিত হচ্ছে, কোন অঞ্চলে জলসেচের কী প্রয়োজন, কোন অঞ্চলে বন্যা এবং খরাপ্রবণ এলাকা তা চিহ্নিত করার কাজে এই উপগ্রহ মানচিত্র আমাদের ব্যাপক ব্যবহারে প্রয়োজন হয়। যেমন আমরা এখানে একটি উদাহরণ থেকে আসছি যে এটি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটি অঞ্চলের ফলস কালার কম্পোজিটের একটি উপগ্রহ চিত্র। এই উপগ্রহ চিত্রে এটি হলো কৃষিক্ষেত্র, ফিল্ড লেখা রয়েছে মাঝে, ফিল্ড, এবং ওই অঞ্চলে
আমেরিকা যুক্তরাষ্ট্রে কৃষকেরা প্রচুর পরিমাণে আখ চাষ করে থাকেন। এই ইক্ষু যখন পূর্ণতা প্রাপ্ত হয়ে যায় তখন ইক্ষু কাটার আগে ওই কৃষি জমিতে কৃষকেরা আগুন ধরিয়ে দেন। ওই হালকা আগুনে আখের উপরের যে শুকনো পাতাগুলি সেগুলি পুড়ে যায় এবং পুড়ে যাওয়ার পর যে আখটি পড়ে থাকে সেটিকে কেটে চিনি কলে পাঠানো হয়। এখানে এই পুড়ে যাওয়া আখের ক্ষেতে এখানে যে আমরা ডিপ রেড কালারগুলি দেখতে পাচ্ছি এগুলি হলো সেই পুড়ে যাওয়া আখের ক্ষেত। অর্থাৎ এই ছবি থেকে আমরা বুঝতে পারছি যে এই অঞ্চলের কৃষিক্ষেত্রে ইক্ষু কৃষকেরা আগুনকে কিভাবে ব্যাপকভাবে ব্যবহার করেন তা এই ফলস কালার কম্পোজিট থেকে আমরা সহজেই বুঝতে পারছি। দ্বিতীয়ত জল সম্পদ। ভৌমজল, কী ধরনের ভৌমজল কোথায় আছে তা উপগ্রহ চিত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করা যায়। জলাভূমির মানচিত্র তৈরি করা যায়। কোথায় ভূমি ক্ষয় হচ্ছে, সয়েল ইরোশন, তা চিহ্নিত করা যায়। নদীর ক্ষেত্রে বা সমুদ্রে জলের গভীরতা কোন স্থানে কত তা সহজেই চিহ্নিত করা যায়। যেমন এটি ভারতবর্ষের সুন্দরবনের বদ্বীপ অঞ্চলের একটি উপগ্রহ চিত্র। এখানে বিভিন্ন বদ্বীপ এবং বিভিন্ন নদ নদীর যে বিন্যাস তা কেমন তা উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই উপস্থাপন করা যাচ্ছে। এখানে আফ্রিকার জাম্বেজি নদীর এটি বদ্বীপ অঞ্চল। এখানে এই বদ্বীপ অঞ্চলে নদীর মুখ থেকে শুরু করে এই সমুদ্রের দিকে, গভীর সমুদ্রের দিকে যত যাওয়া যাচ্ছে তত রঙের যে পরিবর্তন ধরা পড়ছে, এই রঙের পরিবর্তনের মাধ্যমে বোঝানো যা সম্ভব যে সমুদ্রের বিভিন্ন জায়গায় জলের গভীরতা কেমন। যেমন এখানে সেডিমেন্ট অর্থাৎ নদী মোহনায় যে পলি কী হারে জমা হচ্ছে তা এখানে রঙের শেডের তফাৎ থেকে সহজেই তা বোঝা সম্ভব হচ্ছে। আবার এখানে এই যে ফলস কালার কম্পোজিট, এই ফলস কালার কম্পোজিটে লাল রঙটি এখানে জলভাগকে চিহ্নিত করছে, নদী জলধারাকে চিহ্নিত করছে। আবার ওই একই অঞ্চলের পৃথক রঙের ব্যবহার করে এখানে দেখানো সম্ভব হয়েছে যে এই অংশটিতে যে জল প্রবাহিত হচ্ছে সেখানে বিভিন্ন অংশে জলের গভীরতা কতখানি, সেই গভীরতার তারতম্য বিভিন্ন রঙের পার্থক্যের মাধ্যমে বোঝানো হচ্ছে। এটি এফসিসি ম্যাপের এটি সুবিধা। টিসিসি মানচিত্রের টিসিসি চিত্রের মাধ্যমে এত নিখুঁতভাবে জলের গভীরতার তারতম্য বোঝা সম্ভব হয় না। এইভাবে বিভিন্ন ধরনের ভূমি ব্যবহার, অর্থাৎ কোন অঞ্চলের ভূমিকে আমরা কি উদ্দেশ্যে ব্যবহার করছি। প্রাকৃতিক ভূমি ব্যবহার, যেমন অরণ্য, তৃণক্ষেত্র, এগুলি প্রাকৃতিক ভূমি ব্যবহার। আবার কৃষি জমি বা নগর শহর এবং গ্রামাঞ্চল, এগুলি ভূমি ব্যবহারের মানবীয় দিক। এই ভূমি ব্যবহারের চরিত্রও বোঝা সম্ভব হয় বিভিন্ন ধরনের টিসিসি বা এফসিসি মানচিত্র থেকে। এখানে বিভিন্ন রঙের সাহায্যে বিশেষজ্ঞরা সহজেই বিশ্লেষণ করতে পারেন যে কোন অঞ্চলের ভূমি ব্যবহারের মধ্যে চরিত্রগত কী পার্থক্য আছে। আমরা একই মানচিত্র দেখছি দুই ধরনের ফলস কালার কম্পোজিটে। এখানেও আমরা দেখলাম একই মানচিত্র দুই ধরনের ফলস কালার কম্পোজিট। আবার এখানে আমরা দেখেছি যে এটি ট্রু কালার কম্পোজিটে একটি
আমেরিকা যুক্তরাষ্ট্রে ফ্লোরিডা অঞ্চলের ছবি। এটি ফ্লোরিডা অঞ্চলের সমুদ্র আটলান্টিক উপকূলবর্তী মায়ামি শহর এই অঞ্চলটি। এটি আটলান্টিক মহাসাগর। ট্রু কালার কম্পোজিটের সঙ্গে এখানে ফলস কালার কম্পোজিট, এটিও ফলস কালার কম্পোজিট। এগুলিও ফলস কালার কম্পোজিট। এগুলির মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমি ব্যবহারের প্রকৃতিগত পার্থক্য সহজেই অনুসন্ধান করা সম্ভব হয়। বনভূমির অবস্থান এবং তার মানচিত্র তৈরিতে, বনভূমি ধ্বংস দাবানল যদি লাগে তাহলে সেখানে কতটা এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, চোরা কাঠুরেরা কোনো অঞ্চলের চোরা কারবারিরা কোনো অঞ্চলের অরণ্যকে ধ্বংস করলে তা উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই ধরা পড়ে। টোপোগ্রাফিক্যাল শিট বর্তমানে তৈরি করার ক্ষেত্রে সরাসরি জরিপ কাজের পাশাপাশি উপগ্রহ চিত্রকেও ব্যবহার করা হয়। শহরাঞ্চল কিভাবে দ্রুত বিস্তার লাভ করে তা উপগ্রহ চিত্রের কয়েক বছরের ছবি পরপর তা বিশ্লেষণ করলে ধরা পড়ে যে শহরাঞ্চলে কোন অঞ্চলে কিভাবে তার বিস্তার ঘটছে তা উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই জানা সম্ভব। জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম উপগ্রহ চিত্রকে ব্যবহার করে এবং উন্নয়নের বিবিধ পরিকল্পনা এই উপগ্রহ চিত্রকে ব্যবহার করে করা সম্ভব হয়। এই উপগ্রহ চিত্র সবসময় সমসাময়িক তথ্যকে পায়, কারণ টোপোগ্রাফিক্যাল শিট যখন জরিপ করা হয়েছিল সেই সময়কার তথ্যই শুধু দিতে পারে, কিন্তু আপ টু ডেট ইনফরমেশন উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা সংগ্রহ করতে পারি। কোনো অঞ্চলের ভূপ্রকৃতিতে পাহাড় পর্বতের অবস্থান, নদীর গতিপথ, বদ্বীপ একটু আগেই আমরা দেখলাম, সে সমস্ত বন্টন সম্পর্কে বিশদ ধারণা উপগ্রহ চিত্রের মাধ্যমে পাওয়া যায়। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, বন্যা ইত্যাদি, ভূমিধস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হলে সেই সম্পর্কিত সাম্প্রতিক তথ্য উপগ্রহ চিত্রের মাধ্যমে পাওয়া সম্ভব হয়। এবং ভূমির ব্যবহারে কী ধরনের পরিবর্তন হচ্ছে, যেমন ব্রাজিলে যে নিরক্ষীয় অরণ্য তাকে ধ্বংস করে মূলত পশুপালন এবং কৃষির বিস্তার ঘটে চলেছে। তাই ব্রাজিল গোমাংস রপ্তানিতে বর্তমানে অগ্রগণ্য স্থান অধিকার করে। ব্রাজিল বর্তমানে বায়োডিজেল উৎপাদনে অগ্রগণ্য স্থান অধিকার করে। তাই বায়োডিজেল উৎপাদনের জন্য ইক্ষু চাষের পরিমাণ বাড়ছে এবং গোমাংস উৎপাদনের জন্য পশুচারণ ভূমির পরিমাণ বাড়ছে। এই পশুচারণ ভূমি এবং ইক্ষু ক্ষেত্রফল বাড়ানোর জন্য ব্যাপকভাবে ব্রাজিল সরকার নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে, সে দেশের সমৃদ্ধ নিরক্ষীয় বৃষ্টি অরণ্যকে ধ্বংস করছে। কী হারে ব্রাজিলের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য ধ্বংস হচ্ছে তা উপগ্রহ চিত্রের মাধ্যমে সহজেই অনুসন্ধান করা সম্ভব। অর্থাৎ ভূমির ব্যবহারে কী ধরনের পরিবর্তন ঘটছে তা উপগ্রহ চিত্রের মাধ্যমে আমরা সহজেই আলোচনা করতে পারি।